7-8 মাস আগে বলা ছিল যে মার্চের পর থেকে মানে এপ্রিল থেকে মার্কেট বাড়বে, মানে এপ্রিল থেকে তো সত্যিই মার্কেট মোটামুটি তো এখন বেড়েই গেছে। তো এত অ্যাকুরেট রিসার্চের পর আমি ভাবছি যে একটুখানি সে 2023 সাল থেকে বলেছি না 27-এ রিসেশন আসবে, এটা নিয়ে অনেকে তাহলে নিচে কমেন্ট করছিল, তার মানে 27-এ কি তাহলে রাজদার যদি রিসার্চ এটাও ঠিক হয়ে যায় তাহলে 27-এ বাজার কি সত্যি রিসেশনে যাচ্ছে? রিসেশন নিয়ে আমি লাস্ট 5-6 মাস ভিডিও বানাইনি, আমি কি স্টিক আছি নাকি আমি ওটাকে এখন ক্যান্সেল করে দিচ্ছি, নাকি এপ্রিল থেকেই এই যে এপ্রিল থেকে যে বাজার উঠবে বলেছি এটা হয়তো আনে বলে 1-1.5 বছর 2 বছরে 40,000-এর দিকে যাবে। থাম্বনেলটা এরকম করেই বানিয়েছি, না হলে অনেকে কি বলুন তো 2027 রিসেশন কনফার্ম ধরে নেয় বা এপ্রিল 40,000 কনফার্ম ধরে নেয়, তো দুদিকটাই লিখেছি যাতে ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হয়। ওকে, তো আমরা পুরোপুরি ডিসকাস করব এটাকে নিয়ে। ডিসকাস করার আগে বলে দিই কনগ্রাচুলেশনস টু আওয়ার রিসার্চ টিম। নিচে কমেন্ট করবেন আমাদের রিসার্চ কেমন লাগছে, যেটা আপনারা টাকা দিলেও 1 লাখ 2 লাখ টাকা দিন তাও পাবেন না আপনারা কনফার্ম। মার্চ 2027-এর পর 2026-এর পর মার্কেট র্যালি দেওয়া স্টার্ট হবে বা ঠিকঠাক আপ ট্রেন্ড স্টার্ট হবে। 27,000 ভিউ তো হয়েছে, বাট 7 মাস আগে বলা হয়েছিল তখন যুদ্ধ কোথায় নেই, পরে ডিসকাস করছি এটা নিয়ে। এরকম ভিডিও 1 মিলিয়ন ভিউ ডিজার্ভ করা উচিত, কি করবো আপনারা শেয়ার করেন না, কি করব। 1 মিলিয়ন ভিউ ডিজার্ভ করা উচিত, যারা মিলিয়নে ভিউ পায় তারা আলটিমেট কিছু বলে না, চার্ট ডিসকাস করে ছেড়ে দেয়, আপনারাই দেখেন তাদের ভিডিও। ওকে, ফার্স্টে আমরা বুঝবো এই রিসার্চটা খুব মানে অনেকে মাথার উপর দিয়ে যেতে পারে, বাট হালকার মধ্যে ভালো রিসার্চ। 2027টা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্টে আমি জিনিসটা বুঝিয়ে দিই। আচ্ছা, লাস্টে এটাও বলবো যে 27-এ কেমন কি রিসেশন আসবে, ইয়েস অর নো এই জিনিসটা আমি বলবো আমার মতে কি মনে হয়। তো গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম এখন মনে হচ্ছে খুবই স্ট্রং। কেন স্ট্রং? 3টে কারণের জন্য এখন স্ট্রং খুব মনে হচ্ছে। নাম্বার 1 ইজ ব্যাংক। ব্যাংকসে আমরা যখন যাই ব্যাংক অপারেট করছে খুব ভালো, এফডি রাখছেন, সেফ আছে। 2-1 বার ছুটছাট ইয়েস ব্যাংক 2016 সালে এফডি টাকা ফেরত দিতে পারেনি, 2-1 বার হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে। বাট গ্লোবালি পুরো যদি ব্যাংকের কথা বলি মোটামুটি আমাদের ডিফল্টের অত কিছু নেই, ব্যাংক এখন অপারেট করছে ওকে, ওয়েল অ্যান্ড গুড, এটা রাইট পড়ে গেল। মার্কেট, স্টক মার্কেট ওপেন, প্রত্যেক দিন ওপেন। অন্য সব ইন্ডেক্স অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে, আমাদের রিসার্চ অনুযায়ী অল টাইম হাইয়ের দিকে আবার আমরা যেতে চলেছি কিছু মাসের মধ্যে। তো সেই দিকে নিফটি আবার এগোচ্ছে, ঠিকঠাক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হওয়ার দিকে যাচ্ছে। তো ওপেন আছে মার্কেট অ্যান্ড ঠিকঠাক যাচ্ছে, ওকে, দুটো আমাদের ওকে হয়ে গেল। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট সব দেশের ফাংশন প্রপারলি করছে, কোনো এমন কিছু প্রবলেম কোনো দেশের নেই যে ফাংশন করতে পারছে না। তো এটা হচ্ছে 3 নম্বর। 2-1টা কান্ট্রি যেখানে ইউএস ইনভলভ হয়েছিল, নেপাল বা বাংলাদেশ, সেগুলো ছাড়া আমি কি বলছি পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলছিলাম, আমি হচ্ছে ফিনান্সিয়াল সিস্টেমের ইনস্টেবিলিটি, ঠিক আছে? ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল, আচ্ছা 2-1টা সাইন পেয়েছিলাম আমরা আগের বছর, 1-2 বছর আগে, শ্রীলঙ্কা যেমনি, ওটাকে বলা হয় ফিনান্সিয়াল সিস্টেমের ইনস্টেবিলিটি। কিন্তু মেজরিটি যদি আমরা নাম্বার অফ কান্ট্রিজ দেখি তাহলে কি 10-12টা কান্ট্রি কি একসাথে ফিনান্সিয়াল স্টেবিলিটিতে আছে? দি অ্যান্সার ইজ নো, ওরকম কিছু নেই, ইনস্টেবিলিটিতে কিছু নেই, সব ঠিকঠাকই আছে। তাহলে এটা মনে হচ্ছে এখন স্ট্রং, এটা এখনের জন্য মনে হচ্ছে এটাই আমাদের স্ট্রেংথ অ্যান্ড এভরিথিং ইজ ফাইন। বাট এইটাই আমরা বলবো এটাই স্টেবিলিটি দিচ্ছে না, এটাই স্টেবিলিটি না। কেন স্টেবিলিটি না? এই যে স্ট্রেংথটা, এটা যে স্ট্রং মনে হচ্ছে এখনের জন্য, এই স্ট্রেংথটাই হচ্ছে আমরা বলবো হ্যাঁ স্ট্রেংথ আছে। লাস্ট ফেজ বিফোর আ উইকনেস, লাস্ট ফেজ বিফোর আ কোল্যাপস। মানে কোল্যাপস মানে সব শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? আগেন আমার কথা বিশ্বাস করবেন না, নিজের অ্যানালিসিস নিজে করবেন, বাট যারা যারা করতে পারেন না তাদের জন্য আমি জাস্ট ভিডিও বানাই। ব্যাংকের এফডি যারা আপনারা খাট্টির টাকা রাখছেন, এফডি যে 5 লাখ অব্দি ইনশিওর্ড, সেই কথাটার হয়তো ম্যাথ আপনারা পরের বছর বা 2 বছরের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে ব্যাংক হয়তো ডিফল্ট হতে চলেছে। সব ব্যাংক বলছি না, ভালো ভালো নামি দামি ব্যাংকে হয়তো সিস্টেম কোল্যাপস করলে হয়তো পুরো গ্লোবাল, আমি বলছি পৃথিবীর কথা বলছি, এফডি হয়তো ডিফল্ট হলে হতে পারে। মার্কেটস তো ক্র্যাশ হয়ই প্রত্যেকবার রিসেশনের সময়, সবাই জানে 50%, 60%, 70%, 90% অব্দি ডাউন হয়। গভর্নমেন্ট ফাংশন করা বন্ধ করে দেয়, হাত তুলে দেয়, আর তখনই এফডি ফেফডি আর কি লক হয়ে যায়, বা লক না মানে 50 লাখ ব্যাংকে আছে, 45 লাখ ফেরত পেলেন না, 5 লাখ ফেরত পেলেন, এরকম টাইপের কথাটা। যে ইন্স্যুরেন্স দেওয়া আছে ওটাতে কোনো কারণ বা কোনো টাইমের জন্যই আছে। তো মার্কেটে পড়বে, আপনি বলেন মার্কেটে টাকা রাখবো না, বন্ডসে টাকা রাখবো, যেগুলো সিকিউরড বন্ডস না আনসিকিউরড বন্ডস, ভুলভাল আপনি না জেনে বন্ডস ইনভেস্ট করেছেন, বন্ড আগে ডিফল্ট হয়ে যাবে। ইন্ডিয়ান আরবিআই বন্ড হয়ে যাক, যেগুলো আনসিকিউর, ওগুলো আনসিকিউর থাকে, আনসিকিউর বন্ডগুলো ডিফল্ট হয়ে যাবে, ব্যাংকের এফডি ডিফল্ট হয়ে যাবে, তার টাকাটা রাখবো কোথায়?
আসছি, সব আস্তে আস্তে আসছি। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এটা শুরু হয়েছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউএস নিজস্ব ফিনান্সিয়াল সিস্টেম বানিয়েছিল যে ডলারটাকে ডমিনেট করেছিল, ডমিনেন্স বানিয়েছিল ডলারটাকে। কিভাবে ফিনান্সিয়াল সিস্টেমটা বানিয়েছিল, আমি পেট্রো ডলারের কথা আমি বলবো না, সেটা 1971-এর পর নিক্সন যে গোল্ড ডিলিং করেছিল সেটার কথা আমি বলছি না। আমি বলছি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর ব্রিটেন উডস এগ্রিমেন্টটা যখন শেষ হয়েছে তখন ইউএস প্রথম করেছে হচ্ছে ইউএস তৈরি হয়ে গেছে একটা ওয়ার্ল্ড বায়ার, মানে সারা পৃথিবী তৈরি করুক, ওয়ার্ল্ড তৈরি করবে, আমি জাস্ট কিনবো বসে বসে। কিভাবে এটা চলছে জিনিসটাকে, একটা সাইক্লিক ফেজে চলছে। চায়না কি করে, ইলেকট্রনিক্স বাগেরা এগুলো কি করে তৈরি করে। জার্মানি গাড়ি তৈরি করে, অ্যান্ড জাপান টেকনোলজি তৈরি করে ফিউচারের জন্য। এইগুলো কি করে, এগুলো বাইং করে কে, ইউএস বাইং করে। ইউএস নিজে থেকে অত কিছু বানায় না, ইউএস বাইং করে। অ্যান্ড ইউএস তার বিনিময়ে এগুলোকে কি করে, ফান্ড দেওয়ার জন্য বা কোম্পানি কেনার জন্য বা স্টেক ওন করার জন্য বা এগুলোকে কেনার জন্যই জাস্ট ডলার প্রিন্ট করেছে এতদিন, অ্যান্ড ডলার প্রিন্ট করে এগুলোকে ফান্ডিং দিয়েছে কিভাবে, গ্লোবাল ইকোনমির মধ্যে জাস্ট পুশ করেছে, তুমি আরো বানাও আমরা আরো কিনবো, সিম্পল, তোমরা বানাও আমি খাটবো না, আমি জাস্ট কিনবো, মজা নেবো, দ্যাটস ইট, এরকম করে চলেছে। এবারে গ্লোবালাইজেশন, সেকেন্ড হচ্ছে গ্লোবালাইজেশন, যে এই ফিনান্সিয়াল সিস্টেমটা কিভাবে চলে। ফার্স্ট হচ্ছে ইউএস বায়ার, সেকেন্ড হচ্ছে গ্লোবালাইজেশন। এফআইআইরা শিফট করে কেমন ভাবে, যে এক জায়গাতে থাকে না, আপনাকেও এফআইআই মেন্টালিটি নিয়ে চলতে হবে, যেটা আমি বারবার বলি, সেটা মিউচুয়াল ফান্ড হোক কি স্টকস হোক, কিনে 20 বছর ঘুমাচ্ছি রং করলে হবে না, যখন যেখানে অপরচুনিটি সেখানে বাই সেল করতে হবে, যেটা আমাদের ক্লায়েন্টসদের করাই আর কি, মার্কেট পড়বে ডেটে আমরা শিফট করে দেবো, যখন করতে হবে তখন, এরকম। তো এফআইআই এরা কি করে, শিফট করে ক্যাপিটালগুলো, যেখানে রিটার্ন বেশি হতে চলেছে সামনে সেখানে শিফট করতে থাকে। এই যে এফআইআই এখন ইন্ডিয়া থেকে বেরোচ্ছে, মনে হচ্ছে না যে খুব বাজে, কিচ্ছু না, 2 বছর ওয়েট করুন, এফআইআই ইন্ডিয়াতেই সব থেকে বেশি আসবে হয়তো। ওই রিসার্চটা পরে আমি পুরো করিনি, বাট আমার মতে। 3 নম্বর, ইউএস এর মিলিটারি ডমিনেন্স। ইউএস মিলিটারিতে খুব ডমিনেট করে, যেখানেই যাবেন ইউএস এর বেস আপনি দেখতে পাবেন হয়তো। গ্লোবাল ট্রেড সামলায় পুরো ইউএস, কেন, বিকজ ওশানের যে প্রোটেকশন, পুরো যে কোনো আপনি ওশান বা সমুদ্রে যান, মহাসমুদ্রে যান, মহাসাগরে যান, যেটাই আপনি বলেন, সেখানে প্রোটেকশনের জন্য ইউএস এর আর্মি, নেভি বা তাদের জাহাজ প্রোটেকশন দেয়। অ্যান্ড শিপিং রুটস গুলো এরাই, কোথায় কোন জাহাজ যাবে না যাবে এরাই পুরো ট্র্যাক করে, এরা বানায়, এদের কথা মতো চলে। অ্যান্ড সেই হিসাবে গ্লোবাল ট্রেডও এদের জন্য চলে। আর ইন্টারন্যাশনাল বর্ডারে সব মিলিটারি ফোর্সেস, আপনি আফগানিস্তান চলে যান, ইরান চলে যান, ইসরায়েল চলে যান, সব জায়গায় দেখবেন ইউএস এর বেস তৈরি করা আছে। সব কান্ট্রিতে, মেজরিটি কান্ট্রি, সব না, ইউএস এর বেস তৈরি করা আছে। তো মিলিটারি ডমিনেন্স নিয়ে আমি সব পুরো দেশের উপর কবজা, অ্যান্ড আমার বলতে পারছি, ভয় রাখতে পারছি যে কিছু যদি কিছু বলে তাহলে ইউএস বেস ওখান থেকে কিছু অ্যাটাক করে দেবে, এরম ভাবে জিনিসটা হয়। এবার 3খানা জিনিস আছে, একটা হচ্ছে মাস কনজামশন। মাস কনজামশন মানে প্রথমে ইউএস যে বাইং করছে, মাস কনজিউম করছে, গ্লোবালাইজেশন বোঝালাম, আর মিলিটারি ডমিনেন্স বোঝালাম, 3টে মিলিয়ে হয় হচ্ছে গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম একখানা। বাট এই সিস্টেমটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। কেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে ভালো করে বুঝবেন, এই জিনিসগুলো টাকা দিলেও পাবেন না বা অন্য কোনো চ্যানেলে পাবেনই না, চার্ট একটাও দেখাবো না আমরা এখানে। এই সিস্টেমটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে কেন, বিকজ নাম্বার 1 প্রবলেম হচ্ছে, এখন 3টে প্রবলেম আছে। নাম্বার 1 প্রবলেম হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং এর ডেট, ধার। ইউএস তো বাইং করছি, আপনার 100 টাকা আর্ন করছেন, কামাচ্ছেন 1 মাসে, কিন্তু আপনার চাই সব কিছু, 500 টাকার জিনিস চাই, তাহলে কি 400 টাকার আপনি ধার নেবেন না, নিয়ে কিনছেন, নিয়ে যাচ্ছেন, ভাবছেন এটা নেভার এন্ডিং প্রসেস, এরকম করে পৃথিবী চলবে। দি অ্যান্সার ইজ, সবার একটা লিমিট থাকে, ধার নিচ্ছেন প্রত্যেক মাসে 400 টাকা করে ধার নিচ্ছেন, বাট একটা তো লিমিট থাকবে, নাকি আমি সারা জীবন ওই করে যাবো। ইউএস বাই করছে আর ওয়ার্ল্ড প্রডিউস করছে, সারা পৃথিবী প্রডিউস করছে আর ইউএস সেটাকে বাইং করছে মেজরিটি। তো কিভাবে বাইং করছে, প্রিন্টিং করে, প্রিন্টিং বাড়িয়ে, অ্যান্ড এর জন্য ধার বাড়ছে। ধার কত হয়ে গেছে, $40 ট্রিলিয়ন, সবাই জানি আমরা, $40 ট্রিলিয়ন, মাথায় রাখুন। চায়না কি করে, এখানে চায়না ম্যানুফ্যাকচার করছে, যেটা স্ট্রেংথ, চায়না ম্যানুফ্যাকচারিং আরো স্ট্রেংথেন করছে। ইন্ডিয়া এমনি আস্তে আস্তে বাড়ছে ম্যানুফ্যাকচারিং এর দিকে, আস্তে আস্তে শুরু হচ্ছে। চায়না ম্যানুফ্যাকচারিং এর রাজা হয়ে গেছে, কিং হয়ে গেছে, স্ট্রেংথ, এটাই চায়না স্ট্রেংথ। কিন্তু ইউএসএ তে যে এই ধারটা বাড়ছে, ধার বাড়লে কি হয়, ইনফ্লেশন বাড়ে, মানে জিনিসের দাম বাড়ে, লোকে এই ট্যারিফ ফ্যারিফের জন্য ওরা কিনতে পারে না। তো চায়না তো ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে যাচ্ছে, স্ট্রেংথ এটাই। কিন্তু এখানে ইউএস যে শুধু বাইং করছে, এই কনজিউমার দেশটা উইকেন হয়ে যাচ্ছে, বিকজ বাইং করতে পারছে না, ডিউ টু ইনফ্লেশন, জিনিসের দাম বাড়ছে। এবার এটা দেখুন, এটা তাহলে ইনস্টেবিলিটি হচ্ছে না, জিনিস তৈরি হচ্ছে 5টা জিনিস, আগে 3টে জিনিস তৈরি হতো,
3জন ইউএস এর কিনে নিত, চায়না থেকে ইউএসএ তে। এখন ইউএস এর জন্য 5টা জিনিস তৈরি হচ্ছে, কিনছে 2জন, বাকি 3টে কোথায় যাবে? ডেড স্টক হয়ে পড়ে থাকবে না? আমি উদাহরণ দিচ্ছি নর্মাল হিসেবে, একদম বাচ্চাও যতটা বোঝে ক্লাস 5-এর। ইনস্টেবিলিটি এটা তৈরি হচ্ছে, বাইং অ্যান্ড সেলিং হচ্ছে না ঠিকঠাক করে, গ্লোবাল ট্রেড ডিস্টার্ব হচ্ছে। আর ইউএস মিলিটারি যেটা আছে, এটাকে সব দেশে বজায় রাখার জন্য ফান্ডস প্রচুর দরকার, বাট ফান্ড তো লিমিটেড। এটা প্রচুর মিলিটারি, মিসাইল ফিসাইল, নেভি, এইগুলোর উপর প্রচুর খরচা, প্রচন্ড এক্সপেন্সিভ জিনিস এগুলো, প্রচন্ড এক্সপেন্সিভ। তো ওই জন্য ইউএস সিটিজেন এখন রাস্তায় এসে 2-3টে জিনিস এখন জিজ্ঞেস করছে সরকারকে। এটা একটা গ্লোবাল আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্টও ইউএসএ তে হয়ে গেছে, যেটা হচ্ছে এই যে স্পেন্ড করছে ইউরোপিয়ান বর্ডার গুলো প্রোটেক্ট করার জন্য, শুধু মিলিটারির উপর ইউএস ফোকাস করছে। কেন ইউএস বর্ডারের উপর কেন আমরা খরচা করবো? আমাদের দেশের উপর আমাদের টাকা দাও না, আমাদের এখানে ফ্যাক্টরিজ বানাও, আমাদের এখানে সবকিছু আমরা ম্যানুফ্যাকচারিং করবো এবার থেকে সবকিছু। তো কেন শুধু অন্য দেশের উপর নজর? কেন নিজের দেশের উপর সবার মতো নজর আমি রাখতে পারবো না? কেন? ইন্ডিয়া কি বেস অন্য জায়গায়, ইউএসএ তে কি বেস বানিয়ে বসে আছে? না। তাহলে ইউএস কেন অন্য অন্য জায়গায়? আফগানিস্তান কি বেস বানিয়ে বসে আছে? তাহলে আফগানিস্তান ইউএস বেস থাকবে কেন? জাস্ট ডমিনেন্সের জন্য। ঠিক আছে, ডমিনেন্সের জন্য মানুষের এতে ট্যাক্সের পয়সাগুলো এখানে খরচা হচ্ছে, তাহলে মানুষ কি পাচ্ছে? এগুলো মানুষ আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। এবার এই 3টে হচ্ছে সিস্টেম ফেলিয়ার হচ্ছে। এবার 2027 কেন? 27ই কেন? 23 সাল থেকে বলে আসছি আমাদের এইটা, যে 7 মাস আগে যে বলা হয়েছিল যে এপ্রিলের পর মার্কেট বাড়বে, এইটা আমাদের বলতে পারি এখন অব্দি লংগেস্ট স্ট্রিক, যে আমরা সব থেকে আগে বলেছি, 7 মাস আগে বলেছি, যেটা এখন শুরু হয়েছে। এই 27-এ যদি রিসেশন স্টার্ট হয়, তাহলে এটা হয়ে যাবে তখন লংগেস্ট, বিকজ 4 বছর আগে থেকে বলে আসছি 27, যখন বুল মার্কেট চলছিল নিফটিতে। আমাকে নিচে কমেন্টে ভুলভাল কথা বলছিল, ঠিক আছে? এখন তো 27 আসেইনি। আচ্ছা, ইউএস ডেট নাম্বার 1 কেন 27? বিকজ 27-এ নাম্বার 1 একটা জিনিস হবে হচ্ছে ইউএস ডেটের ইন্টারেস্ট রিপেমেন্ট। ধার তো আপনি নিয়েছেন, 100 টাকা ধার নিয়েছেন, 7-8 টাকা করে চোকাতে হয় বছরে, 7-8% যাই ধার নিচ্ছেন, ইন্টারেস্ট রিপেমেন্ট সেই 7-8 টাকা আপনাকে চোকাতে হবে। ইন্টারেস্ট রিপেমেন্ট আছে হচ্ছে এক্সাক্ট ভুলে গেছি, 9.5 সামথিং কিছু হবে আর কি। তো ইউএস ফেডারেল বাজেট যেটা আছে, আপনি মিলিয়ে নেবেন ওটা। ইউএস ফেডারেল বাজেট যেটা আছে, ধরুন ইউএস ফেডারেল বাজেট 1 বছরের জন্য 100 টাকা 2027-এর জন্য, 50 টাকা শুধু ধার চোকানোর জন্য দিতে হবে, যেটাতে সিস্টেম রান করতে পারবে না। আধা টাকা বাজেটের ধার চোকানোর জন্য শুধু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গ্লোবাল ট্রেড ডিস্ট্রয় হবে, হতে বাধ্য। কেন? বিকজ এই সাপ্লাই চেন যেটা আছে, এই যে ইনস্টেবিলিটির জন্য, যেটা বললাম না, ম্যানুফ্যাকচার হচ্ছে বাট কেনার লোক কমছে, এটা ইনস্টেবিলিটির জন্য গ্লোবাল ট্রেড ডিস্ট্রয় শুরু হয়েছে আর হবে। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনারা জানেন, জিওপলিটিক্যাল সিনারিও কি কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, স্যাংশনস, এই ওকে লাগাচ্ছে, ওকে লাগাচ্ছে, ট্যারিফের এই ওই হয়েছে অনেক কিছু, আর ট্রেড চেঞ্জ হবে আস্তে আস্তে। ইরান যেমন স্টেট অফ হরমুজটাকে পুরো কবজা করে নিয়েছে, নিজেকে স্ট্রেনদেন করে নিয়েছে। আর ইউএস ডমিনেন্স এর জন্য সব জায়গায় হারবে, যতই মুখে বলুক ভিক্টরি, বাট সবাই জানে হেরেছে বা হারবে। ডমিনেন্স কমবে, এর জন্য ডিডলারাইজেশন হবে অ্যান্ড ইনস্টেবিলিটি তৈরি হবে। ম্যাক্রো ইকোনমিক্স খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া শুধু চার্ট দেখে বলতে পারেনি না, কেউ পারেই না কোথায় কি যাবে না যাবে। এবার আমি যে বলেছি যেমনি অগাস্ট মাসে, আবার আপনাদেরকে টাস্ক দিচ্ছি যে মে মাসের পর থেকে মার্কেট আপ ট্রেন্ড যাবে। আর আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে এটা হচ্ছে মে মাসের ক্যান্ডেল, 30শে মার্চ, সরি মে মাস বলছি, মার্চের পর, 30শে মার্চ 2026, মার্চের পর থেকেই তো আপ ট্রেন্ডটা সত্যি তো স্টার্ট হলো। হ্যাঁ, এরপরে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, অল্প একটু ডাউন যায়, কোনো ব্যাপার না, বাট এরপরে তো আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। একবারে তো প্রত্যেকবার গ্রিন গ্রিন হয় না, রেড গ্রিন করে করে আপ ট্রেন্ড এরকম করে স্টার্ট হয়, মাঝে মাঝে একটু একটু রেড হবে, বাট এটাকেই বলা হয় আপ ট্রেন্ড স্টার্ট। তো এই এত আগে কি করে বললাম? যখন মার্কেট ছিল ঠিক এই জায়গাটাতে, যে মার্কেটটা ডাউন হয়ে মার্চের পরই স্টার্ট হবে, যখন যুদ্ধ নামো নিশান নেই, যুদ্ধ স্টার্ট হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এই জায়গাটাতে আমি বলেছি যে এখান থেকে আপ ট্রেন্ড আস্তে আস্তে স্টার্ট হবে ফর আ নেক্সট অল টাইম হাই, মানে এর ওপরে। তো আপনাকে যদি এখন টাস্ক দিতে, ঠিক অনেকের ইজি মনে হয় জিনিসটা, এখন আমরা এপ্রিলে বসে আছি, যে তাহলে 7-8 মাস আগে হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারি 2027-এ মার্কেট কেমন যাবে। আপনারা নিজে কমেন্ট করুন কতজন পারবেন যে কেমন কি যাবে, এটা নাম্বার 1।
ঠিক আছে, কমেন্ট করুন। চার্টের ব্যাপারে পরে আসছি। এবারে দুটো কোয়েশ্চেন এখানে আসবে যে কে এখানে বেনিফিট করবে, কারা কারা বেনিফিট করবেন, অ্যান্ড আপনারা কিভাবে এটাকে অপরচুনিটি লাগিয়ে টাকা বানাতে পারবেন। এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনারা নিচে চাই তাহলে পার্ট 2 এর জন্য কমেন্ট করুন, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আগের টাইম বলেছিলাম পার্ট 2 2000 লাইক আসলে আমরা করবো, বাট 2000 লাইক আনফর্চুনেটলি আসেনি। আপনারা দেখেন, লাইক করেন না, কোনো ব্যাপার না, আনিনি। 1500 লাইক এসছে, আনিনি, কারো কিছু না। আমাদের রিসার্চ পেপার রেডি, আমরা আমাদের মতো চিল আছি, রিসার্চ পেপার রেডি নিয়ে আমরা তো জানি। আপনাদের জানার ইচ্ছা নেই, আনিনি। তো এইটাতে আমরা রাখলাম লাইক এম। যদি পার্ট 2 চাই যে কিভাবে আপনারা এখান থেকে ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি, যে 27-এর যদি ক্র্যাশটা সত্যি হয়, ফার্স্ট অফ অল আপনারা পেয়ে গেছেন আমার মতো একজনকে যে হয়তো ধরতে পেরেছে সামনের দিন জিনিসটাকে, বা হয়তো সামনের দিনে ধরতে পারে। 10 বছর পর আমি কোথায় থাকবো, আপনারা কোথায় থাকবে, কেউ জানেন না। তো লাইফ টাইমে ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি, 10 বছর পর যদি কোনো ক্র্যাশ আবার আসে, আমি ধরতে পারবো কিনা আই ডোন্ট নো, রাইট? তো এইটাকে, পয়সাটা করোনার সময় যে আছে না, যে যারা যারা অপরচুনিটি নিয়েছে, পয়সা বানিয়ে নিয়েছে, এইটাকে কিভাবে পয়সা বানাতে পারবেন, এইটা প্লাস কারা কারা এখানে বেনিফিট করছে, মানে এই গ্লোবাল ট্রেডের থেকে, এই দুটোর যদি অ্যান্সার চাই, 2-3টা জিনিস আছে। 1000 শেয়ার চাই সবার থেকে, করবেন না ভিডিও পাবেন না। 3000 লাইকস চাই, অ্যান্ড 1000 কমেন্টস চাই। নিচে খোলা আছে, আপনারা সাপোর্ট দেখান। কোনো ভিডিও থেকে আমরা আর্ন করি না, অ্যাড আসে না, আপনাদের জন্যই। নিচে জাস্ট সাপোর্ট দেখান, যেটাকে কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্টে। টেলিগ্রামে জয়েন করবেন ফ্রি অফ কস্টে, যদি আপনার সব আপডেট চাই। তো এইটা আমি দেখবো যে ফ্রিতে হলেও লোকে কতটা সাপোর্ট করে, 1 টাকা পে করতে হচ্ছে না আপনাদের। পাবেন তাহলে পার্ট 2 নেক্সট ভিডিওতেই চলে আসবে, বা অন্য কোনো ভিডিওর টপিকে যদি সাজেশন থাকে নিচে কমেন্ট করতে পারেন। এবার আমরা চার্টের দিকে যাব। তো চার্টের দিকে যদি যাই, চার্ট তো এখানে দেখতেই পাচ্ছি মোটামুটি, যে অ্যাজ পার আমাদের রিসার্চ, যে এপ্রিল মাসে ঢুকতে ঢুকতেই আমাদের এতটা এক্সপেক্ট করি যে ফার্স্ট উইক থেকে আপ ট্রেন্ড স্টার্ট হবে, বাট এটা কাইন্ড অফ আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে। তার মানে এই না যে কোনোদিন আর ডাউন যাবে না, ডাউন যাবে, সবই যাবে, উইকলি ক্যান্ডেলের রেট তৈরি হবে, সবই হবে, আর আস্তে আস্তে রিকভারি ফেজের দিকে যাচ্ছে। এটুকু আমি বলে দিই, আমার মতে মনে হচ্ছে যে যুদ্ধটা এখনো শেষ হয়নি, অ্যান্ড যুদ্ধটা টেম্পোরারি একটা পজ কিছু মাসের জন্য লাগতে বাধ্য, এরম করে চলে না যুদ্ধটা, এরম করে চলে না। যুদ্ধ পজ হবে, ঠান্ডা হবে, তারপরে ঝড় আসার আগে একটা ঠান্ডা যে পরিস্থিতি থাকে, সেই জিনিসটা একটা হতে বাধ্য। আসল যুদ্ধ তারপর এক্সকেলেট হবে। তো এখানে একটা পজ হতে বাধ্য, তারপরে নতুন অল টাইম হাই আমরা দেখতে পারি। আমাদের অ্যানালিসিস ইন্ট্যাক্ট আছে। নেক্সট ইজ, আমরা যদি এটাকে ইন্ডিয়া বিক্সের দিয়ে যাই, মনে আছে এই একটা ট্রেন্ড লাইন টেনেছিলাম, এখানে বলেছিলাম 28 বা তার উপরে থাকলে বেস্ট বাইং পয়েন্ট হবে। 29 ছুঁয়ে এসছে, যারা 28-29 কিনেছেন, 28-29 যারা কিনেছেন, এই দিক এইখানটা নিফটি লেভেলেই তারা 15% মতো আপ নিয়ে চলে গেছেন। নেক্সট ইজ স্মল ক্যাপে, যদি কেউ 28-29 ভিক্সের লেভেলে কিনেছেন, শুধু ইন্ডেক্স লেভেলে স্মল ক্যাপ যে উঠবে না, স্মল ক্যাপও উঠবে না, স্মল ক্যাপও উঠেছে 13.5% নিয়ে চলে গেছেন, তাহলে একটা ভালো ভালো স্টকসে হয়তো 20% অব্দি আপ গেছেন। আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার কি করলো, কিছু বলেছিল এইগুলো? যদি বলে থাকে ভেরি গুড, আর যদি না বলে থাকে সেম, কার লস? আপনার সময় নষ্ট হচ্ছে, কিছুই না, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি বাইং পয়েন্ট পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না। আচ্ছা, এই জিনিসগুলো এরপরে কি হবে, এই আপডেটের জন্য অনলি ফর দ্য প্রাইভেট ইনভেস্টার্স, সামনের পরিস্থিতি কি হবে, আমরা মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে একটা রবিবার দেখে রাত 9টার সময় আমরা আবার একটা একটা অনলাইনে একটা মিটিং রাখবো, 1 ঘন্টা সেশন, সেখানে সবকিছু বোঝাবো। ওটা ইউটিউবে পাবলিশ হবে না, ওটা প্রাইভেটলি আরো অনেক কিছু ইনফরমেশন থাকবে রিগার্ডিং সামনের দিনে আবার কি করতে হবে, মার্কেটে স্টকের ব্যাপারেও ডিসকাশন কিছু কিছু থাকবে। ওকে, গোল্ড, বুকে দম লাগে বলার জন্য যে ইকুইটি মার্কেটের সাথে 2026-এ গোল্ড একই সাথে বাড়বে। সবাই কি জানি, ইকুইটি পড়লে গোল্ড বাড়বে, ইকুইটি বাড়লে গোল্ড কমবে, উল্টো হয় মার্কেটের সাথে। একমাত্র 2025-এর লাস্ট ভিডিওতে 26 ঢুকতে ঢুকতে আমরা বলেছি যে ইকুইটির সাথে গোল্ড এই বছরের জন্য অনলি কি যাবে, অ্যালাইন যাবে। কারো সাহস নেই বলার, বিকজ বললে যদি না ঠিক হয় চ্যানেল ডাউন হয়ে যাবে। দেখুন ইকুইটি বেড়েছে কিছু, এই 3-4 সপ্তাহ ধরে দেখুন গোল্ডের দেখুন অবস্থা দেখুন। আচ্ছা, কমেন্টের দিকে যাব। একজন কমেন্ট করেছেন, কমেন্টে আসার আগে দেখি কিছু মিস করে গেলাম কিনা। আই থিঙ্ক এভরিথিং ইজ কভার্ড। তো আই থিঙ্ক আমাদের রিসার্চ ভালো লাগছে আপনাদের, অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে এই জিনিসটা এখন আমরা এফেক্ট পাচ্ছি।
ভালো লাগছে কিনা আমরা লাইক শেয়ার থেকে দেখে নেবো আমরা। আচ্ছা, একজন আমাদের কমেন্ট করেছেন, কোন লেভেলের রিসার্চ হলে তবেই এত আগে মানে 7-8 মাস আগে থাকতে চিত্রনাট্য লিখে দেওয়া সম্ভব? দেখুন, আমরা কেমন ভাবে জিনিসটাকে দেখি, জিনিসটা আমাদের কিছু কিছু থিওরি আছে, ডাউ থিওরির মধ্যে কিছু থিওরি আছে। আমাদের মনে হচ্ছে এই পয়েন্ট থেকে এই আপ গিয়ে ডাউন গিয়ে এটা হচ্ছে মার্চ, আমরা আমাদেরটা বলছি, এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়ে এখানে কিছু একটা ধরুন জুন জুলাইতে কিছু একটা হলো। এবারে আমরা কোনো সময় জানি না এখানে যুদ্ধ তৈরি হবে ফেব্রুয়ারিতে বা কিছু, বাট আমাদের কিছু কিছু স্ট্রেংথ অ্যান্ড উইকেন্ড পজিশনস থাকে আমাদের রিসার্চ অনুযায়ী, আপনারা বুঝবেন না সেগুলো। তো সেগুলোর থেকে আমরা বুঝতে পারি যে মার্কেট কোথায় কোথায় যাবে। এবার মার্কেট সেই হিসাবে আমার যে মনে হচ্ছে না ফেব্রুয়ারি আর মার্চে ডাউন যাবে আর মার্চটার বটম হবে, মনে হচ্ছে না? যে 7-8 মাস আগে বলেছি, আমি তো যুদ্ধ জানতামই না, কেউ জানতাম না যে যুদ্ধ হবে, কিন্তু এটা যুদ্ধটা শুরু হয়েছে কিছুই না। এখানে আমার মনে হয়েছে মার্কেট ডাউন যাচ্ছে, জাস্ট একটা রিজন তো চাই, মার্কেটটা তো এমনি এমনি ডাউন যায় না, রিজনটা আপনি আপ হয়ে যায়, রিজনটা আপনি আপ হয়ে যায়, রিজনটা পরে আসে। মার্কেটটা আগে থেকে আমরা চিনিয়ে যাই যে কিছু রিজনের জন্য হয়তো এখানে আসতে পারে একটা ডাউন, সেই রিজনটা এনে মার্কেটটাকে ডাউন করে দেয়। আর কেউ বলবেন না এরকম ভুলভাল কথা যে তুমি হয়তো পৃথিবীর স্ক্রিপ্ট লেখো, কেউ বলবেন না, নিচে অনেকে লিখছিলেন, কেউ বলবেন না উল্টো পাল্টা জিনিসপত্র, নালে ইউটিউবের চোখে পড়ে, এগুলো বাজে। আচ্ছা, একজনের কোয়েশ্চেন, আচ্ছা আরেকজন বলছে আপনার অ্যানালিস্ট নিয়ে কিছু বলার নেই, অনেক দিনের ভিউয়ার অ্যান্ড ক্লায়েন্ট ডাউট তো আপনার উপর আপনার প্রতি কোনোদিনই ছিল না, আর থাকবে না। আপনার কথা শুনে ইনভেস্টমেন্ট বাড়িয়েছি, আজ রেজাল্ট পেয়েছি। আমি আজকে সেই জেন্টেলম্যানগুলোকে খুঁজে পাচ্ছি না যারা মার্কেটকে 20,000 নিয়ে যাবে বলছিল। হ্যাঁ, একটা জিনিস দেখলাম আগের যে ভিডিও ছেড়েছিলাম, যারা যারা অনেকে আমাকে ক্রিটিসাইজ করে না যে এই যাবে না ওই যাবে না, অনেক প্রবাদ বাক্য লেগে, একটাও কমেন্ট আসেনি তাদের, তারা গায়েব হয়ে গেছে। নেক্সট, রাজদা আমার পোর্টফোলিওতে 7 থেকে 8 লাখ ইনভেস্ট করতে চাই ইকুইটি মার্কেট, তুমি কি আমার এই অ্যামাউন্টে ম্যানেজ করতে পারো? দি অ্যান্সার ইজ ইয়েস। পুরো সবকটা হয় না, আপনার পোর্টফোলিও সব মিউচুয়াল ফান্ডস অ্যান্ড স্টকসে, প্রি আইপিও স্টকস, লিস্টেড স্টকসে তো 50 লাখ, বাট আপনার যদি স্টকসেই চাই, আপনার কি চাই, আরওআই চাই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাই, আপনাদের কি চাই, আমাদের রিসার্চ চাই, যেটা বাইরে আপনারা পাবেন না অত সহজে। দেখবেন এই যে মার্কেট আস্তে আস্তে উঠবে, সবাই এখন বলা শুরু করবে আমরা বলেছিলাম এই বেড়ে গেল ওই বেড়ে গেলে, আলটিমেট কেউ বলেনি, সবাই দুদিকটা বলে, তো আমাদের মতো একদিক বলে না। রিসার্চ, অনেকে রিসার্চ নতুন রিসার্চ অ্যানালিস্ট লাইসেন্স নিয়ে অনেকে আবার রিসার্চ ফার্ম শুরু করে দেবে, আমরা স্টকের পেড সাবস্ক্রিপশন নিয়ে অ্যানালিস্ট শুরু করছি, এখন মার্কেটে চলবে বিকজ একটু মার্কেটটা একটু হালকার দিকে যাবে, ঠিকঠাকের দিকে, তারাই ডুবিয়ে দেবে। বিকজ এখন লিস্টেড মার্কেট রিলায়েন্স, টাটা ফাটা, এই মার্কেটে ঢোকার টাইমই না, তারা ডুবিয়ে দেবে, যাবেন না ডিরেক্ট স্টকসে, যাবেন না, যেতে গেলে প্রি আইপিও স্টকসে যান। আগেন প্রি আইপিও স্টকসে খুব ভালো রিসার্চ লাগে, 3 থেকে 4 গুণ আনে, বলে 3 থেকে 4 বছর আমাদের কাছে অলমোস্ট রিসার্চ সবসময় রেডি থাকে, ঠিক আছে? শুধু নন ক্লায়েন্টস যারা আছে তাদের মিনিমাম 5 লাখ টাকা রেডি রাখতে হবে, 5 লাখ টাকায় খুব ভালো আর কি, রাইট? তো এরকম দুটো মিলিয়ে হয়তো আমরা জিনিসটাকে করতে পারবো। আপনি অফলাইনে এসে আমাদের ডিসকাস করতে পারেন, বা অনলাইনে আপনি স্টার্ট করতে পারেন, অনলাইনে একটু আমাদের দেরি হয় অনেকটা। রাজ ব্রাদার প্লিজ রেকমেন্ড ফিউ হট স্টকস। দেখুন, হট কোল্ড এসব স্টকস হয় না, ফর ন্যানো ইনভেস্টার, মিনি মাইক্রো ইনভেস্টার, এগুলো জিজ্ঞেস করা লোককে প্লিজ বন্ধ করুন, আপনারই লস হবে, বিকজ আমি একটা স্টকের নাম ধরুন বললাম টাটা স্টিল, এখানে কিনুন, এখানে কিনুন, আপনি কিনলেন, বাজে নিউজ আসলো, কে বলতে হবে কার দায়িত্ব আছে যে এখানে বেচতে হবে? ধরুন 2 দিন পরে কেনার পর আপনার বাজে নিউজ আসলো, আমি জানি, আমরা সবাইকে বেচিয়ে দিলাম, বাট আপনাকে আমি ইউটিউবে বললাম, কার দায়িত্ব আছে? কে জানে যে আপনি কিনেছেন কি কেনেননি? আপনাকে তো চিনিও না পার্সোনালি। তো এরকম চাওয়ার থেকে চাইবেন না, কারোর থেকে চাইবেন না, করবেন না, তাও ঠিক আছে। আর বলি, ন্যানো ইনভেস্টার্স হয়ে যদি 1 লাখের নিচে ক্যাপিটাল থাকে, পারবেন না শেয়ার মার্কেট থেকে কিছু করতে, 5 লাখের নিচে ক্যাপিটালে পারবেন না। আর একটা ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিন যার চার্জ কম, যেমনি মিউচুয়াল ফান্ডসে করুন কি স্টকসে করুন, আমরা এক্সট্রা কোনো চার্জেস নিই না, যেটা এমসি থেকে পাই সেটাও, স্টকসের ক্ষেত্রেও সেম। তাদের কাছে যান, আপনার পকেট থেকে 1 টাকাও সাবস্ক্রিপশন ফিস, যেটা আপনি চান না দিতে, বাট তার রিসার্চ পাবেন, তার কাছে যান, কিন্তু এরকম চাইবেন না। ফ্রি এর জিনিস ফ্রি এর মতোই হয়, দরকার নেই এরকম, আপনি বুঝে যাবেন পরে। গুড মর্নিং, যদি রিসেশন তৈরি হয় তাহলে চলে আসে, তাহলে ইন্ডিয়ান মার্কেটে কি হবে? ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ করবে, ইউএস মার্কেট 50% পড়লে ইন্ডিয়ান মার্কেট পড়বে 45 to 50%, তখন রিসেশনটার কারণটা তখন দেখতে হবে, পড়বে। আপনার যদি এখন ভ্যালু অলরেডি 10 লাখটা 7 লাখ হয়ে গেছে, 7 লাখটা 3.5 লাখে আসতে বাধ্য, ডিপেন্ডিং আপন ইউর স্টকস। হ্যাঁ, যদি এরকম কিছু থাকে আমাদের মতো যে আমরা শিফট করিয়ে দেবো এমন জায়গায় যে রিসেশন আসার সময় মার্কেট
পড়লে অনেক জিনিসগুলো যেগুলো বাড়ে, এখন যেমনি মার্কেট পড়লে গোল্ড তো পড়ছে, ওরকম না, মার্কেট পড়লে এমন এমন স্টকস, এমন এমন জিনিস যে মিউচুয়াল ফান্ড যেগুলো বাড়ে, সেগুলো যদি রিসেশন আসার আগে টাইমিং করে ঠিক করে দেওয়া যায়, আমরা সবাইকে বলে দিয়েছি, একটা টাইম বলে দিয়েছি, এর আগে আমরা সুইচ করে দেবো সব ক্লায়েন্টসদের। 2027 মানে তো জানুয়ারিও আছে, 2027 মানে ডিসেম্বরও আছে, অনেকে তো র্যালি মিস করে যাবেন ফার্স্টে করে। তো ওরকম আমরা আগে থেকে বলে দিয়েছি, ওরকম করলে কি হয় যে এই ডাউনটাকে ফায়দা নিয়ে পয়সাটা বানানো যায়, সেটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কৃতিত্ব। দাদা আপনার অ্যাডভাইজারি ফিস কত, লাস্টে বলছি এটা, দেখি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। একজন বলছে কিছুদিন আগে, জাস্ট নাও ওয়ার আগেন স্টার্টেড, মার্কেট প্রেডিক্ট করার কোনো দরকার নেই। আমরা মার্কেট প্রেডিক্ট করি না, আমার অ্যানালিসিস হিসাবেই মার্কেট চলছে বা চলে, কি বলবো আর। মার্কেটটা এমন নিউজ নিয়ে চলে আসে যেটা আমার অ্যানালিসিসকে ঠিক করে দেয়। আমি মার্কেট প্রেডিক্ট করি না ওয়ারের সময়, ওয়ার আসার আগে আমি বলে দিই মার্কেট কোথায় যাবে। ওয়ার নট এন্ডেড, ডোর বাই ফ্রেশ। প্লিজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হওয়ার এখন কোনো দরকার নেই। কেন দরকার নেই? বিকজ মার্কেট 24,231 চলে গেছে, আজকেও বেড়েছে 1.5%। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন এখানে হয়তো থাকতে পারে, না নেই, এখানে একটা লাস্ট কোয়েশ্চেন আছে, আপনার অ্যাডভাইজারি ফিস কত? মিউচুয়াল ফান্ডসের জন্য নর্মাল যেমনি ব্যাংক বা অন্য কোনো এজেন্টসের কাছে আসে আপনি শিফট করতে পারেন, সেম। তারও নিশ্চয়ই কিছু নেয় না, তারা এমসি থেকে পায় বলে, আমাদেরও সেম, এক্সট্রা কোনো চার্জেস নেই, কোনো আমাদের বছরে কোনো চার্জেস নেই, আমাদের কিচ্ছু নেই। অ্যাটলিস্ট তাদের থেকে বেটার কি, মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করতে যাবেনই, আপনার কি চাই? রিসার্চ চাই, ব্যাস। রিসার্চ তো অন্য জায়গায় পাচ্ছেন না, অ্যাটলিস্ট ওইটুকু পাবেন। সাপোর্ট চাই, রাত 11টা অব্দি সাপোর্ট চাই, টিম চাই, টিম আমাদের থেকে পাবেন, সব পেয়ে যাবেন। অ্যাটলিস্ট সবার থেকে যেখানে যা আছে টেস্ট করে দেখে নিন, 6 মাস মার্কেট ঘুরে নিন, সবার থেকে বেটারই পাবেন আপনি, টাকাটা রাখার জন্য বেটারই পাবেন, সিকিউরিটি পাবেন, অ্যাটলিস্ট নলেজটা পাবেন, আমাদের মাথায় ভালো আছে। আমরা কখনো বায়াসড বলি না যে মার্কেট ইকুইটিতে ইনভেস্ট করে, ডেটের সময় ডেটও প্রমোট করি আমরা, আমাদের ডেটায় প্রফিট থাকে না তাও। আর স্টকসের জন্য আপনি আপস্টক্স, জিরোধা, গ্রো যে কোনো কিছু ইউজ করতে পারেন। 50 লাখের উপরে হলে লিস্টেড, 50 লাখের নিচে হলে প্রি আইপিও, যদিও প্রি আইপিওটা এখন মার্কেট সিচুয়েশন হিসেবে ভালো, মাল্টিব্যাগার সেগমেন্ট যেটাকে বলি। অ্যান্ড স্টকসের জন্য কোনো এক্সট্রা কোনো আমরা চার্জেস আরও নিই না, বিকজ আপনি যে কোনো ডিম্যাট দিয়ে ইউজ করতে পারছেন। এমএফটার জন্য এনজয় ওয়েলথ, যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর, সেটা দিয়ে আমরা জাস্ট প্ল্যাটফর্মটা ইউজ করি, বাকি রিসার্চ থাকে সব আমাদেরই। অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যে কোনো বুধবার বা শুক্রবার, আমাদের ফোন করে, এটা আমাদের ফোন নাম্বার 7003684863, এটা আমার নাম্বার পার্সোনালি, একটা আছে কৌশিকের নাম্বার, আমার কোফাউন্ডার 6289541836, এটা নিতে পারেন। অ্যান্ড আমরা বলছি যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে, এখন মিনিমাম 2 লাখ টাকা লামসাম দিয়ে শুরু হচ্ছে, তার নিচে হবে না লামসামের ক্ষেত্রে। এই জিনিসটার রিকোয়ারমেন্ট আমরা বাড়াচ্ছি আস্তে আস্তে, 2 লাখে আর হবে না। 30th এপ্রিল অবধি যারা যারা ঢুকে যাবেন ওয়েল অ্যান্ড গুড, যারা যারা ঢুকবেন না আপনারা জানেন আমরা একবার যদি বাড়িয়ে দিই, আমরা আর যতই রিকোয়েস্ট করুন আমরা শুরু করাই না। স্টকসের ক্ষেত্রে যেটা আমরা 5 লাখ বলেছিলাম, সেটাও হয়তো আমরা মে মাস থেকে বাড়াবো। তো সেই হিসাবে কন্ট্যাক্ট করে দেবেন, অ্যান্ড লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।